কালেকশন অফ ব্লাড কালেকশন করতে হলে একটু স্পেশালিস্ট দরকার। অনেক সময় দেখা যাচ্ছে যে এত থিন ভেইন, যে ভেইন কালেকশন করাটা টাফ হয়ে যায়, সেখানে কালেকশন যারা ভেইন থেকে কালেকশন করে, ব্লাড কালেকশন করে, তাদেরকে বলা হয় ফ্ল্যাবোটমিস্ট। এক্সপেরিয়েন্স বা ট্রেন পার্সনের দরকার ব্লাড কালেকশন। এখানে অনেক কিছুই দরকার লাগে কালেকশনের সময়। হোল ব্লাড কালেকশন করতে পারি। হোল ব্লাড প্লাজমা সিরাম ইজ নিডেড ফর পার্টিকুলার এক্সামিনেশন। হোল ব্লাড কালেকশন করার পরে আমরা সেটাকে অ্যান্টিকোয়াগুলেন্টে নিলে সেখানে কি হবে, প্লাজমাটা পাবো। আর যদি অ্যান্টিকোয়াগুলেন্ট প্লেন টেস্ট টিউবে নিয়ে রেখে দিই, তাহলে ক্লট ফর্মেশন হয়ে উপরে যে ফ্লুইড অংশটা সেটা হবে সিরাম। Whole blood is collected from capillary or vein. Plasma is obtained by centrifugal whole blood collected in an anticoagulant. Serum is obtained by collecting a sample of blood in a dry container without anticoagulant. Allow it to flow, then by centrifugation separate the two portion. এটা হচ্ছে সিরাম। তাহলে এখানে সিরাম এবং প্লাজমা দুটা কথা আসছে, কোনটা প্লাজমা কোনটা সিরাম। একটা টেস্ট টিউবে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড নিয়ে আমরা ব্লাড কালেকশন করি, অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে ব্লাড কালেকশন করি, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট মানে কি, ব্লাডটা ক্লট হতে দিবে না। ক্লট হতে দেওয়া মানে কি হবে, সেখানে সেল ফ্লুইড সবই থাকবে। তাহলে আমি যখন এটা সেন্ট্রিফিউজ করব, তাহলে সেখানে তিনটা লেয়ার করবে। উপরে একটা ফ্লুইড পোর্শন থাকবে, নিচে সেলগুলো ডিপোজিট হয়ে, আবার মাঝখানে একটা থিন লেয়ার থাকবে, কালেকশন থাকবে, সেটা হচ্ছে বাফার। আর সিরাম যেটা পাবো, সিরামটা কিভাবে, অ্যান্টিকোয়াগুলেন্ট প্লেন টেস্ট টিউব, কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নাই, ব্লাডটা কালেকশন করে যদি আমরা রেখে দিই, তাহলে ব্লাডটা ক্লট হয়ে যাবে, যেহেতু কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নাই। ব্লাডটা নিচে পড়ে যাবে, সেন্ট্রিফিউজ করলে ব্লাডটা পাবে, উপরে ফ্লুইড পোর্শন থাকবে, সেটা হচ্ছে সিরাম। ইন্ট্রোডাকশন টু ব্লাড কালেকশন ইকুইপমেন্ট। এগুলিতে মানে যেসব ইকুইপমেন্ট গুলো দরকার কালেকশনের জন্য, টর্নিকেট দরকার, তারপরে ভ্যাকুয়াম টিউবস বা সেফটি টিউবস গুলো দরকার, নিডেল, তারপরে আছে পাঞ্চার সাইট বা পাঞ্চার নিডেল, অ্যান্টিমাইক্রোবিয়াল হ্যান্ড থাকতে হবে, ওয়াশ হ্যান্ড থাকতে হবে যদি আমরা এখানে ব্লাড কালচার দরকার হয়। যে ভাইলে আমি কালেকশন করব, সে ভাইলে লেবেলিং করার জন্য লেবেলিং স্যাম্পল অনেক সময় থাকে, সাপ্লাই থাকে। আর ট্রান্সপোর্ট করার জন্য ট্রান্সপোর্ট স্পেশাল ফ্রেম থাকে। এগুলো হচ্ছে কালেকশনের ইকুইপমেন্ট। টাইপ অফ কালেকশনের ভিতরে আমরা দেখি, একটা হচ্ছে আর্টারিয়াল ব্লাড কালেকশন, আর এটা ভেনাস কালেকশন, এটা হচ্ছে ক্যাপিলারি কালেকশন। আর্টারিয়াল কালেকশন যেটা, সেটা কি, কোথেকে নিই, কোন আর্টারি থেকে নিই, এটা রেডিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, এই তিনটা জায়গা থেকে আমরা ব্লাডটা কালেকশন করতে পারি আর্টারি ব্লাডের জন্য, আর্টারিয়াল ব্লাডের জন্য। এটা আসলে মূলত করা হয় যে ব্লাডটা অ্যানালাইসিসের জন্য আর্টারিয়াল ব্লাডটা দরকার হয়। ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি আর ফিমোরাল আর্টারি, ব্লাডকে অ্যানালাইসিসের জন্য। তারপর আছে ক্যাপিলারি ব্লাড। ক্যাপিলারি ব্লাড ফিঙ্গার টিপস নিতে পারে, থামস নিতে পারে, আর চিলড্রেনের জন্য আমরা হেল থেকে, ইনফ্যান্টের জন্য। আর ভেনাস ব্লাড যেটা মোস্টলি, এটা অ্যান্টি কিউবেটাল ভেন থেকে আমরা ভেনাস ব্লাডটা নিয়ে নেওয়া হয়। এটা স্যাম্পল অফ কালেকশন, কিভাবে স্যাম্পল ফ্রম নিকট দিয়ে, তারপর ব্লাড স্যাম্পল কালেকশন বা স্পেসিফিক কালেকশন ফ্রম ইনফ্যান্টস। ক্যাপিলারি ব্লাডটা আমরা নেব হিল বা ব্লাড টু থেকে, আর ভেনাস ব্লাডটা কালেকশন করব কর্ড ব্লাড বা এক্সটার্নাল জুগুলার ভেন বা ফিমোরাল ভেন থেকে। এগুলো হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে। ইনফ্যান্টের ক্যাপিলারি ব্লাডটা ইজি নেওয়া যায় হিল থেকে বা ব্লাড টু থেকে, আর ভেনাস ব্লাডটা নেব কর্ড ব্লাড অথবা এক্সটার্নাল জুগুলার ভেন বা ফিমোরাল ভেন থেকে। এখানে দেখো যে ইনফ্যান্টের হিল থেকে আমরা কিভাবে নিই, এই সাইড, এই যে এইখানে যে সাইড থেকে, হিলের সাইড থেকে, এই অংশ থেকে এটা কালেকশন করে, এটা পাংচার করে ব্লাডটা নেওয়া হয়।
ভেইন, ভেনিপাংচার বা ভেন থেকে ভেনাস ব্লাডটা কালেকশন যেটা গুরুত্ব। In order to perform diagnostic test এর জন্য দরকার, তারপরে পেশেন্টের যদি অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কালেকশনটা করে থাকি। আর এটা হচ্ছে স্টেপ গুলা কিভাবে ভেনটা কালেকশন করে থাকি। স্টেপটা হচ্ছে একটা হচ্ছে প্রথমে আমি ব্লাড কালেকশনের আগে কিন্তু পেশেন্টকে বলতে হবে, মোটিভেট করতে হবে যে আপনার ভেন থেকে আমি ব্লাডটা কালেকশন করবো আপনার টেস্ট গুলো করার জন্য। পারপাস অফ দি পেশেন্ট মানে পেশেন্টকে বলতে হবে যে আপনার এই টেস্ট করতে হবে, আমার এত ব্লাড আমি কিছু ব্লাড নিব, এটা আগে মোটিভেট করতে হবে। অনেক পেশেন্টটা ভয় পায়। এরপরে আসেন assess the patient physical disposition, diet, exercise, খাওয়া দাওয়া করছে কিনা ইয়ে করছি সেটা জিজ্ঞেস করবো, কি আছে এবং খালি পেটে আছে কিনা। অনেক সময় আমাদের ফার্স্ট টাইম ব্লাড সুগার নিয়ে আমরা খালি পেটে ব্লাড ওইটা ওটাও জানা দরকার আছে। পজিশন সবচেয়ে ভালো হয় পেশেন্টকে শোয়া ব্লাড কালেকশন করা, আর নলে বসাইয়া কোনো দাঁড় করাইয়া কোনো সময় ব্লাড কালেকশন করতে নেই। চেক দি রিপোজিশন ফর্ম ফর রিপোর্ট, ফিজিশিয়ান লিখে দিবে কি টেস্ট করতে হবে, সেই রিপোজিশন ফর্মটা দেখতে হবে, অথবা কোনো স্পেশাল ইনফরমেশন থাকে কিনা ফিজিশিয়ানের সেগুলো চেক করতে হবে। এইবার আসলে মূল প্রসিডিউর কিভাবে আমরা কালেকশন করব। আমি সুইটেবল ভেনিং প্যাংচারের জন্য একটা সুইটেবল সাইটটা করতে হবে, ঠিক করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপরে ইকুইপমেন্ট গুলা প্রিপেয়ার করার পরে পেশেন্টের পাঁচটা সাইটটা রেডি করার পরে পারফরমেন্স করব কিভাবে ভেনিং প্যাংচার করব। কালেক্ট দ্য স্যাম্পল ইন দি অ্যাপ্রোপ্রিয়েট কন্টেনার কালেকশন অ্যাপ্রোপ্রিয়েট কন্টেনার। কোনটা এক এক টেস্টের জন্য এক এক কন্টেনার আছে, এরকম আমি পরবর্তী ছবি দেখাবো কোন কোন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ফর যে কন্টেনার গুলো আছে সেগুলি। টর্নিকট ফিক্স করার পরে আমি ব্লাডটা কালেকশন করব এবং সেটা যে টেস্ট টিউবে নিব সেই টেস্ট টিউবে আমার মার্কিং করতে হবে, হয় নাম্বার আইডেন্টিফাই মার্কিং দিতে হবে, আর নইলে আমার লেবেলিং করতে হবে, সাথে রিপোজিশন ফর্মটাও ফিল আপ করতে হবে, দেখতে হবে, অবজার্ভ করতে হবে, চেক করতে হবে। ক্যাপিলারি ব্লাড, এটা হচ্ছে স্কিন পাঞ্চার, এটা ইজি, যেটা ফিঙ্গারপ্রিন্টস থেকে নেওয়া হয় অ্যালার্জির ক্ষেত্রে। যেটা কিছু কিছু ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা ব্লাডটা কালেকশন করব না, মানে কোন কোন সাইট থেকে, যেমন একটা স্কিনে যদি আমি স্কার থাকে, বার্ন থেকে সার্জারি থেকে স্কার থাকে, ওইসব এরিয়াগুলোতে আমি কালেকশন করতে পারবো না, কালেকশন করা উচিত না। হেমাটোমা থাকলে ইন্টারভেনস থেরাপি, তারপর আইভি ট্রান্সমিশন ফ্লুইড মেবি ডাইলুটেড। এই যে অনেক সময় দেখা যায় যে স্যালাইন চলতেছে, আইভি স্যালাইন চলতেছে, ওখান থেকে ব্লাড কালেকশন, এটা কিন্তু হবে না, যেহেতু কিন্তু আমি ফ্লুইডটা ইন্টারভেনাস ফ্লুইডটাকে দিচ্ছি, চলে এখানে ব্লাডটা কি করবে, এটা এখানে ডাইরেক্ট হয়ে যাবে, তো এইখানে আচ্ছা হবে না। এটা এক হাতে থাকলে এক হাতে স্লাইড থাকে, অপর কালচার কালেকশন, যে ব্লাড কালচার বোধ থাকে যে বোতলে, সেখানে কালেকশন করে একেবারে অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করে কালেকশন করে আমি লেবেলিং করে রিপোজিশন। ব্লাড কালেকশন করার মেইন ইয়াটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ব্লাডটা ক্লট হয়ে যায়, এই ক্লট যাতে না হয় সেই প্রসেস টেকনিক্স গুলো, কতগুলো টেকনিক আছে, সেই টেকনিকগুলো মেনটেন করতে হবে। মিক্স অল টিউবস উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাডিটিভ gently. Avoid drawing blood from a hematoma. Check another draw site. If using a needle and syringe, avoid drawing the plunger back too forcefully. ধীরে ধীরে প্লাঞ্জারটা টানতে। Make sure the venipuncture site is dry before proceeding with draw. Avoiding a proving traumatic venipuncture avoid করতে হবে। Avoiding prolonged tourniquet application. আমরা অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা টর্নিকেট বেঁধে অন্য কাজ করতে থাকে, পেশেন্ট এটা কিন্তু হবে না, টর্নিকেটটা কিন্তু 2 মিনিটের বেশি বেঁধে রাখা যাবে না। Avoid massaging by squeezing or proving, এটা করবে না। Avoid excessive fast fist clenching, আর এটা হচ্ছে যে if blood flow into the tube slow,
adjust needle position to remain in center of the movement. এই যে আমি নিডেলটা আমি পিয়ার্স করলাম ভেনটাতে, অনেক সময় দেখা যায় যে উপরে ভেনে ওয়ালে লেগে থাকে, তার জন্য ব্লাডটা কম আসে। তো যখন আমি সেন্টারে ভেনে সেন্টারে নিব, তাহলে নিডেলটা তাহলে ব্লাডটা ঠিক মতো কালেক্ট হবে, রেপিডলি কালেক্ট হবে। এবার আসো অ্যান্টিকোয়াগুলেন্ট। হোয়াট ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট? নামে বোঝা যাচ্ছে the anticoagulant substance or chemical agents which prevent the clotting of the blood. One mixed with blood in proportion. এটা মিস করতে হবে। Purpose to study various constituent blood components, study of coagulation, preservation of blood in blood bank. Properties of anticoagulant. Anticoagulant key powers soluble in blood. It must be kept the blood in fluid condition. It must not be bring hemolysis of blood. It must not be change the size of the blood. RBC গুলো the cell size গুলো যাতে অল্টার না হয়, অনেকগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট আছে সেলের সাইজ গুলো সিনথেসিস হয় অথবা এক্সপোজ করে। আর এটা হচ্ছে it minimize aggregation of the platelet aggregation যাতে না হয়, তাহলে আমি প্লেটলেট কাউন্টটা ফিক্স করতে পারবো না। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্টের প্রপার্টিজ গুলো। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট দুটা ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ক্যালসিয়াম চিলেটার আর এটা হচ্ছে নন ক্যালসিয়াম চিলেটার। নন ক্যালসিয়াম চিলেটার ডু নট বাইন্ড টু দি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে একটা নন ক্যালসিয়াম চিলেটার, এটা হ্যাম্পারিন ওয়ারফেয়ার, এটা হচ্ছে নন ক্যালসিয়াম চিলেটার। আর একটা হচ্ছে ক্যালসিয়াম চিলেটার বাইন্ড টু ক্যালসিয়াম অক্সালেট EDT, আর একটা হচ্ছে ট্রাইসোডিয়াম সাইট্রেট। অক্সালেটের ভিতরে যেটা আছে অ্যামোনো অক্সালেট, পটাশিয়াম অক্সালেট বা ডাবল অক্সালেট, এটা মিক্স করে ডাবল অক্সালেট বলা হয়, মিক্সচার বলা হয়। ডাবল অক্সালেট আরেকটা নাম হচ্ছে পলিনিউক্লিয়ার। অক্সালেট EDTA ট্রাইসোডিয়াম সাইট্রেট, এই তিনটা হচ্ছে ক্যালসিয়াম চিলেটার মানে বাইন্ড উইথ ক্যালসিয়াম। আর নন ক্যালসিয়াম চিলেটার হচ্ছে ওয়ারফেয়ার। যে অক্সালেট এখানে যেটা বলা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট কিন্তু সেলটাকে আরবিসি সাইজটাকে সেলটাকে সয়েলিং করে অ্যামোনিয়াম অক্সালেট। পটাশিয়াম অক্সালেট সিঙ্কেজ করে। তাহলে দুটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করি, আমরা ডাবল অক্সালেট ব্যবহার করি, দুটা মিক্স করে করা হয়, তাহলে এটাকে বলা হয় এটা একটা নাম হচ্ছে পলিটার মিক্সচার। তো অ্যামোনিয়াম অক্সালেট যেটা 1 ml ব্লাডে 2 মিলিগ্রাম অ্যামোনিয়াম অক্সালেট দরকার, আর পটাশিয়ামের থেকে একইভাবে 2 মিলিগ্রাম 1 ml ব্লাডে 2 মিলিগ্রাম পটাশিয়াম অক্সালেট দরকার। ডাবল অক্সালেটের ক্ষেত্রে আমরা কি করি, ডিস্টিল ওয়াটারের সাথে অ্যামোনিয়াম অক্সালেট এবং ডাবল অক্সালেট মিক্স করে করা হয়। 100 ml ডিস্টিল ওয়াটারের সাথে অ্যামোনিয়াম অক্সালেট 2.4 গ্রাম আর পটাশিয়াম 1.6 গ্রাম মানে 3:2 প্রপোর্শনে আমরা অ্যাড করব ডিস্টিল ওয়াটারের সাথে। EDTA এটা কমনলি ইউজ হয়। EDTA ইথাইলিন ডাইয়ামাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড EDTA। ট্রাইসোডিয়াম সাইট্রেট, ট্রাইসোডিয়াম সাইট্রেটটা মেইনলি যেটা ইউজ করা হয় কোথায়, 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট আমরা ইউজ করি ESR এস্টিমেশনের জন্য। এখন আরেকটা করা হয় প্রথম টাইমের জন্য, কিন্তু দুটার জন্য কিন্তু কনসেন্ট্রেশন দুই রকম। যেমন প্রথম টাইমের ক্ষেত্রে আমরা 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট ইউজ করব 1:9 রেশিওতে, যেমন 1 part of anticoagulant and 9 part of blood দিতে হবে। 1:9 রেশিওতে আমরা কালেকশনটা করব, 1 part of anticoagulant 9 part of blood, এটা মানে 0.2 ml বা 200 মাইক্রোলিটার 0.2 ml হচ্ছে ট্রাইসোডিয়াম সাইট্রেট মানে অ্যান্টিকোয়াগুলেন্ট, আর 1.8 হচ্ছে 8 ml হচ্ছে ব্লাড, তাহলে 2 ml হচ্ছে। তো 2 ml এর ভিতরে 1.8 ml ব্লাড এবং 0.2 হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা প্রথম টাইমের ক্ষেত্রে। আর ইএসআর এর ক্ষেত্রে যেটা ফর ইএসআর এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 1.4 রেশিওতে, 1.4 রেশিওতে। এখানে ব্লাড হবে 1.6 ml এবং অ্যান্টিকোয়াগুলেন্ট হবে 0.4 ml।
heparin, natural occurring biological anticoagulants due to pneumatococcus special test by comes to electrolyte blood gas analysis transfusion heparin কিন্তু এটা খুব এক্সপেন্সিভ এটা আমাকে দেখানো হয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট ফর ব্লাড স্টোরেজ ব্লাড ট্রান্সমিশন ব্লাড কালেকশন করে আমরা যে প্রিজার্ভ করে রেখে ব্লাড ব্যাগে যেটা ব্লাড ট্রান্সফার ইউনিটে যেটা ব্লাড ব্যাংক যেটা আমরা বলি সেখানে যে ব্লাড ব্যাগের ভিতরে যে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে সেগুলো কি থাকতে পারে একটা হচ্ছে এসিডি সিপিডি সিপিডিএ হেপারিন এসিডি হচ্ছে এসিড সাইট্রেট ডেক্সট্রোজ সিপিডি হচ্ছে সাইট্রেট ফসফোডেস্ট্রোজ তারপরে হচ্ছে সিপিডিএ AD9S বলা হয় হেপারিন এগুলো হচ্ছে ব্লাড ট্রান্সমিশন ইউনিটের অ্যান্টিকোয়াগুলেন্ট এখানে দেখো এসিডি এবং সিপিডি প্রিজার্ভ করা যাবে 21 ডে to 6 ডিগ্রি সেন্টিগ্রেড আর সিপিডি অ্যান্টিকোয়াগুলেন্ট বা প্রিজার্ভেটিভ 35 ডেজ সিপিডি এখানে দেখো এবং সিডি হচ্ছে সাইট্রেট পিডি হচ্ছে ফসফেট ডিডি হচ্ছে এডিনাইন এগুলি কাজটা কি এই সাইট্রেটের কাজ হচ্ছে টু প্রিভেন্ট ক্লটিং আর ফসফেটের কাজ হচ্ছে টু মেইনটেইন পিএইচ ব্লাডের কিন্তু ব্লাডের পিএইচটা টু প্রিভেন্ট ক্লটিং এটা আমরা ব্লাড ব্যাগের ভিতরে মনে করে সিপিডি দিলাম আমি সাথে ব্লাড কালেকশন করে রেখে দিলাম রেখে দিলে সেটা আমি রেখে দিব 35 ডেজ লেখা আছে এখানে 35 পর্যন্ত আমরা প্রিজারভেটিভ দিয়ে আমরা রাখতে পারি সাইট্রেট হচ্ছে প্রিভেন্ট ক্লটিং প্রিভেন্ট করে ফসফেট হচ্ছে টু মেইনটেইন পিএইচ ডেক্সট্রোজ হচ্ছে এটিপি জেনারেশন মেটাবলিজম আর এডিনাইন যেটা হচ্ছে সাবস্ট্রেট ফ্রম দি হুইচ আরবিসি প্রোডিউস এটিপি এটা হচ্ছে সাবস্ট্রেট এই যে আমাদের একটা ব্যাগে ব্লাড কালেকশন করি কি থাকে এখানে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে কিন্তু ব্লাডটা ভালো মতো ব্লাডটা নেওয়ার আগে কিন্তু ব্লাড ব্যাগটা দেখবে কিছু ফ্লুইড পোরশন থাকে সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট কতটুকু পোরশন থাকে এখানে বলছে 36 ml হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে একটা ব্যাগের ভিতরে সাথে আমি 450 ব্লাড মিক্স করতে পারি মিক্স করব এটা 1.4 ml 10 ml ব্লাডের সাথে 1.4 ml অ্যান্টিকোয়াগুলেন্ট হবে 36 ml হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে একটা ব্যাগে এটা মনে হয় এটা জিজ্ঞেস করে এই যে এখানে যেটা আমি আগে বলছিলাম এখানে দেখো অ্যান্টিকোয়াগুলেন্ট যে টিউবগুলো থাকে এর উপর প্রত্যেকটা টিউবের ক্যাপগুলোতে এক এক টেস্টের জন্য এক এক কালারের ক্যাপগুলো থাকে একটা টেস্ট টিউবে যখন অ্যান্টিকোয়াগুলেন্ট ওটা যে ক্যাপটা থাকে এক টেস্টের জন্য এক এক কালার থাকে এই কালারটার জন্য EDTA এটা রুটের হিমাটোলজি টেস্ট থাকে ব্লু কালার যেটা সেটা যে হচ্ছে কোয়াগুলেশন স্টাডির জন্য পটাশিয়াম অক্সালেট থাকবে ব্লু কালার মানে সোডিয়াম সাইট্রেট আর এই কালার হচ্ছে EDTA হোয়াইট যেটা পটাশিয়াম অক্সালেট সোডিয়াম ফ্লোরাইড থাকে সোডিয়াম ফ্লোরাইডটা ইউজ করা হয় যখন দুধ থেকে ব্লাডটা কালেকশন করা হয় টেস্টের জন্য বিশেষ করে সুগারের জন্য সুগারটা কি করে সুগারটা ব্যাকটেরিয়াল সুগারটা পরিমাণটা কমে দিতে পারে আমার টেস্ট রেজাল্ট ঠিক মতো আসবে না সেটা প্রিভেন্ট করার জন্য এটা অ্যান্টিকার্ডিওলেট হিসেবে ব্যবহার হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য সোডিয়াম ফ্লোরাইড অ্যাড করা হয় ব্লাডের সাথে সোডিয়াম ফ্লোরাইড অ্যাড করা হয় রেড কালার যেটা এখানে কোনো অ্যাডিটিভ নাই তাহলে এটা কালেকশন করা সিরাম কালেকশন করা মানে এখানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট এটাতে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট এটা প্লেন টেস্ট টিউব আর ক্রিম কালার যেটা এসিডি যেটা ব্লাড ব্যাগে করা হেপারিনের জন্য হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া যেটা একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট রেড কালার তো এই হচ্ছে আজকের টপিকস ব্লাড কালেকশন এবং অ্যান্টিকোয়াগুলেন্ট এর তোমরা সেকেন্ড ইয়ারে পড়ে আসছো তো সেকেন্ড ইয়ারে এই পড়াগুলো হয়তো মনে নাই এই জন্য একটু রিভিশন আবার এটা আইটেমও তোমাদের আছে নেক্সট ক্লাসে আমি দেখি পেরিফেরাল ব্লাড স্টাডি আর হচ্ছে যে
সেলগুলো সম্বন্ধে আর কিছু টাইটেল সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণাটা তোমাদেরকে